আসসালামু আলাইকুম লজিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ভেক্টর একাডেমিক টু অ্যাডমিশন 3 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের গোলস থাকবে অর্থাৎ আজকের যে বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তু হচ্ছে আমাদের ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী। তো তোমরা জানো ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী, তোমরা যারা জানো অথবা যারা জানো না, ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী বলতে বোঝাচ্ছি ভেক্টর যোগের বিনিময় সূত্র, বন্টন সূত্র এবং সংযোগ সূত্র। তো আমরা দেখব ভেক্টর যোগ, বিনিময়, বন্টন এবং সংযোগ সূত্র মেনে চলে কিনা। তারপর আমরা দেখব ভেক্টর বিয়োগ। তো তোমরা জানো আপেক্ষিক বেগ পড়াশোনা করার সময় আমাদের ভেক্টর বিয়োগ অনেক বেশি কাজে লাগে। তো আমরা আজকে আপেক্ষিক বেগে আলোচনা করবো না, বাট আপেক্ষিক বেগের যে মেইন যে কনসেপচুয়াল ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ। সেই ভেক্টর বিয়োগটা আমরা খেয়াল করবো, তার সঙ্গে ভেক্টর বিয়োগ সংক্রান্ত বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের আজকের এই এপিসোডটা শর্ট একটা এপিসোড, অনেক বেশি বড় হবে না। তোমরা একটু সুন্দরভাবে A to Z দেখবো। তার সঙ্গে যারা তোমরা হ্যান্ডআউট করতেছো, আমি বারবারই কথা বলতে আসতেছি, যারা তোমরা হ্যান্ডআউট করতেছো তারা সুন্দরভাবে হ্যান্ডআউটগুলো সাজা নিবা। তো যাই হোক, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, তাহলে পরে আমাদের বেটার হবে। তো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী। তো আমরা ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলীর মাঝে কয়টা সূত্র লিখছি? এখানে 3টে সূত্র। তার মাঝে প্রথমটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম সূত্রটা হচ্ছে বিনিময় সূত্র, তারপরটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র, তারপরেরটা যেটা আছে এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র। তাহলে আমাদের এখানে ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্রটা কি জিনিস সেটা একটু আমরা আগে প্রথমে দেখি। তো বিনিময় সূত্র যখন আসলে আমরা দেখব, তখন বিনিময় সূত্র আসলে এভাবে আমরা ডিফাইন করব যে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি বি ভেক্টর প্লাস এ ভেক্টর হয় দেন এটাকে বলবো আমরা বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্রটা আসলে ব্যাপারটা কী রকম জিনিস সেটা হচ্ছে আমাদের এটা, বাট এটা ভেক্টর এডিশন মেনে চলে কিনা এটা আমরা জাস্টিফাই করবো আজকে। তাহলে বিনিময় সূত্র কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে যা পাবো বি ভেক্টর প্লাস এ ভেক্টর করে যদি তাই পাই তাহলে দ্যাটস ফাইন। আমাদের ভেক্টর এডিশন আমাদের কি করে? বিনিময় সূত্র মেনে চলে। ওকে, এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। সংযোগ সূত্রটা আমাদের কি জিনিস? এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। সংযোগ সূত্রটা হচ্ছে আমাদের এরকমটা, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয় দেন এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি সূত্র? সংযোগ সূত্র। তার মানে ব্যাপারটা এরকমটা বোঝাচ্ছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি তার সঙ্গে যদি আমরা সি ভেক্টরকে যুক্ত করি তখন ফলাফল যা হবে সেই ফলাফলটা যদি আমাদের বি ভেক্টর সি ভেক্টরকে করার পর যে লব্ধি পাবো সেই লব্ধির সঙ্গে যদি আমরা এ ভেক্টরকে যোগ করি তখন ফলাফলটা যদি তাই পাই দেন ওকে ফাইন, এটা কি করে? ভেক্টর যোগের সংযোগ সূত্রটা মেনে চলে। লাস্ট থাকলে হচ্ছে আমাদের বন্টন সূত্র। তাহলে বন্টন সূত্র কেমন হবে ভাইয়া? তো নর্মালি যেটা হয় বন্টন সূত্র যেটা হয় সেটা হচ্ছে আমাদের এরকমটা। কীরকম? এম ইন্টু, দেখো খেয়াল করে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর দ্বারা কী বোঝায় ভাই? বোঝাচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি পাবো তাকে যদি আমরা এম দ্বারা গুণ করি, এম একটা স্কেলার কোয়ান্টিটি, তখন যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যা হবে এখানে কি হবে? এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর করে যে মানটা পাবো ফলাফলটা পাবো সেটা ওই একই হবে। যদি এটা হয় তাহলে ঠিক আছে, দ্যাটস ফাইন, এটা আমাদের ভেক্টর যোগের বন্টন সূত্র মেনে চলে। তো আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে মাথায় রাখবো আমরা বিনিময় সূত্র, এটা সংযোগ সূত্র এবং এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র। তো আমরা আজকের এই বিষয়টাতে দেখব ভেক্টর যোগ এই 3টে সূত্র মেনে চলে, কীভাবে মেনে চলে না চলে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব, আর বিশেষ কিছু না। আশা করি তোমাদের বোঝাইতে পারছি। তো আমি একটা কাজ করে ফেলি, আমি এই অংশগুলো মিশাই দিই। প্রথমে আমরা রাখি কাকে বলতো, আমাদের এখানে বিনিময় সূত্র যেটা আছে সেই বিনিময় সূত্রটাকে আমরা এখানে রাখি। তো দেখি তো আসলে ভেক্টর এডিশন আমাদের বিনিময় সূত্র মেনে চলে কিনা। তো নর্মাল একটা কনসেপ্ট, এটা খুব সুন্দর জিনিস, নর্মালি বোঝা যায় যে বিনিময় সূত্র মেনে চলবে কিনা। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো বিনিময় সূত্র আসলে প্রয়োগ করার জন্য আমাদের ভেক্টর লাগবে কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যুক্ত করতে হবে প্রথমে, দেন ফলাফল যা হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টরকে যুক্ত করে ফলাফলটা আসলে তাই হবে। যদি তাই হয় দেন ওকে ফাইন, বিনিময় সূত্র মানতেছে। তো সেটা আমরা খেয়াল করব। তো একটা আমরা কাজ করলাম, এখানে একটা সামুদ্রিক গঠন করলাম। তোমরা অবশ্যই 2 নম্বর এপিসোডটা দেখে ফেলছো। ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র যেটা আছে, আমাদের 2টা ভেক্টর কীভাবে যোগ করছিলাম না করছিলাম সবগুলো পরিষ্কার করে দেওয়া আছে। তো একটু খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে এটা একটা সামুদ্রিক হয় তাহলে তোমরা বুঝতে পারতেছো এটাকে আমি বললাম পি ভেক্টর, এটাকে আমরা বললাম কি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। কারণটা কি? সামুদ্রিকে তোমরা পড়ছিলা, আমি তোমাদের বারবার বলছিলাম যে সামুদ্রিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটা কিউ ভেক্টর হলে এটা কি ভেক্টর, পি ভেক্টর হলে এটা পি ভেক্টর। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এই সামুদ্রিকের এই পয়েন্ট থেকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর কাজ করতেছে, যার ফলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে লব্ধি ছিল গত এপিসোডে বলছিলাম সেই লব্ধিটা হবে এই বিন্দুর যে কর্ণ থাকবে, এই বিন্দু বরাবর যে কর্ণটা থাকবে সেই কর্ণ। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি একটা কর্ণ অঙ্কন করি সেই কর্ণটা হচ্ছে আমাদের এইটা, এবং এইটাই হচ্ছে এই এদের অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধি। তো এখানে একটু নর্মাল একটা ব্যাপার স্যাপার ঘটছে। দেখো এখানে সংযোগ সূত্রটা
তোমার বিনিময় সূত্রটা এখানে প্রুভ করা যাবে। কীভাবে সেটা, যে ভাই তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি নামকরণ করে দিই যে আমাদের এটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তো একটু খেয়াল করে দেখো, ত্রিভুজ এ বি সি এ, দেখো ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র খাটাইলে আমরা কী পাই, ভেক্টর যোগের, খেয়াল করে দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ যদি সূত্র খাটাই, ত্রিভুজ খেয়াল করে দেখো সূত্র যদি আমরা খাটাই, তাহলে আসলে আমরা বেসিক্যালি পাচ্ছি যেটা, খেয়াল করে দেখো, এ ভেক্টর না, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে ক্রমে কাজ করে, আর ভেক্টর কাজ করে তার বিপরীত ক্রমে। তার মানে ত্রিভুজ সূত্র অনুসারে লেখা যাবে এটা, যে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কি ভেক্টর বলো তো, কিউ ভেক্টর। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বললাম, কোনো সমস্যা নেই। ঠিক অনুরূপভাবে ভাই তুমি একটা কাজ করবা, ত্রিভুজ এবার এ ডি সিতে যাবা, তাহলে ত্রিভুজ এ ডি সি এ ওই আগের মতো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র খাটিয়ে পাই, কি বলতো বা খাটাই, কি পাচ্ছি আমি বলতো, এখানেও আমি পাচ্ছি ভাই যে আমাদের এখানে খেয়াল করে দেখো, এই একটা ত্রিভুজ, এই উপরের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজে কি দেখা যাচ্ছে ভাই, এই ত্রিভুজে দেখা যাচ্ছে কিউ ভেক্টর এবং পি ভেক্টর, দেখো কিউ ভেক্টর এবং কিউ ভেক্টর এবং পি ভেক্টর একই ক্রমে কাজ করতেছে। একই ক্রমে বলতে বোঝাচ্ছিলাম তোমাদের গত এপিসোডে বলছি, হয় ঘড়িকাটার দিকে নতুবা ঘড়িকাটার বিপরীত দিকে। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে ভাই আমাদের এখান থেকে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে, আর ভেক্টর যে ক্রমে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর তার বিপরীত ক্রম, অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের কিউ ভেক্টর প্লাস কি বলতো আমাদের পি ভেক্টর। এটাকে আমি বললাম কত নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তাহলে তুমি এখান থেকে নর্মালি একটা বিষয় বুঝতে পারতেছো যে ভাই আমাদের এখানে আর ভেক্টর, এখানেও আর ভেক্টর, এখানে আর ভেক্টর, তাহলে এই আর ভেক্টর আর এই আর ভেক্টর সমান হবে, তার মানে অবশ্যই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন কি হবে আমাদের সমান হবে। যদি সমান হয় তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যায়, কি বোঝা যায়, যে আমাদের এখানকার আর ভেক্টর অর্থাৎ পি প্লাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এখানকার কিউ ভেক্টর প্লাস, খেয়াল করে দেখো, কিউ ভেক্টর প্লাস কি বলতো আমাদের পি ভেক্টর। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম ভেক্টর যোগের ক্ষেত্রে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর করলে যা পাবো আমি, বা যা আসবে, যে ভেক্টরটা আসবে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর করলে সেই একই ভেক্টরটা চলে আসবে। তার মানে আমি এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, ভেক্টর যোগ কি সূত্র মানে বিনিময় সূত্রটা মেনে চলে। শেষ, তাহলে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, এটা তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু স্ক্রিনশট দিয়ে নিবা অথবা উঠে নিবা, সুন্দর হবে। তো আমাদের গেল প্রথমটা, ভেক্টর যে আমাদের বিনিময় সূত্র মেনে চলে, এটা কিন্তু আমাদের শেষ। এরপর যে কাজটা করবো এটা হচ্ছে আমাদের, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। তো তোমরা সুন্দরভাবে লিখে নিবা, ভেক্টর যোগের কি সূত্র বলো তো, সংযোগ সূত্র। তো আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের সংযোগ সূত্রটা, ভেক্টর যোগের সংযোগ সূত্রটা আমাদের ভেক্টর এডিশনটা মেনে চলে নাকি না চলে, এই বিষয়টা আমরা খেয়াল করবো। তো এইটা খুবই সোজা, তার আগে আমরা সংযোগ সূত্রটা একটু লিখে রাখি। তোমাদের লিখে দিয়েছিলাম প্রথমে, সংযোগ সূত্রটা হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, খেয়াল করে দেখো এখানে ব্র্যাকেটে ছিল আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর প্লাস, খেয়াল করে দেখো এবার ব্র্যাকেটে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। যদি এটা সমান হয় তাহলে হ্যাঁ দ্যাটস ফাইন, এটা আমাদের সংযোগ সূত্রটা মানতেছে, ঠিক আছে। দেখি তো আসলে কীভাবে বের করা যায় বা কীভাবে খাটে না খাটে, একটু বিষয় খেয়াল করে দেখো। সংযোগ সূত্র অ্যাপ্লাই করার জন্য বা সংযোগ সূত্র প্রুফ করার জন্য আমাদের আসলে কয়টা ভেক্টর লাগবে, এখানে একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা কি ভেক্টর বলতো, সি ভেক্টর। তাহলে এখানে ভেক্টর লাগতেছে কয়টা, 3টা ভেক্টর লাগতেছে। তাহলে আমি সেই কাজটাই করবো যে আমি 3টা ভেক্টর নিয়ে নিব। দেখো সিস্টেমটা কীভাবে আমি করি, খেয়াল করে দেখো, নর্মাল কথা আমি এখানে বললাম, একটু বড় করে অঙ্কন করলাম, আমি এখানে তোমাকে বললাম যে ভাই আমাদের এইটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের, এইটা যেটা আছে একটু খেয়াল করে দেখো, এইটা যেটা আছে এইটাকে আমি বললাম এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। আর এইখানে যেটা আছে এই ভেক্টরটাকে আমি বললাম, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো তো, আর একটা খেয়াল করে দেখো এখানে, তাহলে আমি এটা বলছি এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করতে হবে আগে। তাহলে একটা কাজ করলাম, এখান থেকে এটা যেটা হবে, এইটা কিন্তু আমাদের, এইটা যেটা হবে এই ভেক্টরটা হবে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে আমাদের লব্ধির মানটা হবে আমাদের এ ভেক্টর প্লাস কি বলতো আমাদের বি ভেক্টর, পেয়ে গেছি আমরা। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি পাবো সেই লব্ধির সঙ্গে কী করতে হবে, সি ভেক্টরটা যুক্ত করতে হবে। তাহলে এখানে আমি আরেকটা কাজ করলাম, এখানে একটু বড় করে দিলে আরও সুবিধা লাগতো। এইখানে আমি আরেকটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে আমি বললাম, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি বললাম সি ভেক্টর। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে তুমি এবার আমাকে বলো তো, এবার আমাদের আসলে ফলাফল কি হচ্ছে দেখো তো। ফলাফল বলতে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ব্র্যাকেটে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার সঙ্গে যদি সি ভেক্টর যুক্ত করি তখন লব্ধি হবে, আবার ত্রিভুজ সূত্র খাটাও এটার সঙ্গে এইটা, তাই লব্ধি হবে আমাদের এখান থেকে শুরু করে এইটা। হবে কিনা দেখো তো, এইটা হবে কিনা, হ্যাঁ এইটাই তো হচ্ছে ভাই, আর কিছু তো হচ্ছে না। এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরটা যুক্ত করলে লব্ধি হচ্ছে আমাদের এইটা। তাহলে এই ভেক্টরটাকে আমি বললাম, এই লব্ধি ভেক্টরটাকে আমি বললাম আর ভেক্টর।
কি বলছি ভাই বলো তো, আর ভেক্টর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে আসলে আর ভেক্টর বলতে আসলে কি আসলো। এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এইটাতে এখানে আর ভেক্টর সমান আমাদের চলে আসলো, কি চলে আসলো আমাদের ব্র্যাকেটে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি বলো তো আমাদের এখানে সি ভেক্টর। এটাকে তুমি আমাকে বলো 1 নম্বর ইকুয়েশন। কথা বুঝাইতে পারছি তো? হ্যাঁ, এবার একটা কাজ করে ফেলো। এবার তুমি একটু দেখো ওই সাইডে আসলে কি আছে। ওই সাইডে আছে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধি, অর্থাৎ বি ভেক্টর প্লাস সি ভেক্টর করে যে লব্ধি ভেক্টরটা পাবো সেইটা আসছে আমাদের। তাহলে খেয়াল করে দেখো তো বি ভেক্টর কোথায় ভাই, বি ভেক্টর হচ্ছে আমাদের এইটা, এই যে এটা বি ভেক্টর এবং সি ভেক্টরকে যুক্ত করতে হবে। এবার বি ভেক্টর এবং সি ভেক্টরকে যদি ত্রিভুজ সূত্র অনুসারে যুক্ত করি তখন আমাদের যেটা আসে সেটা আসে আমাদের এইটা। খেয়াল করে দেখো এইটা আসছে, আমি ডট 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 করে দিলাম যাতে পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বি ভেক্টর এবং সি ভেক্টরকে যুক্ত করলে আমি যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এবার এইটা হচ্ছে আমাদের কার কার লব্ধি ভাই? এটা হচ্ছে আমাদের বি ভেক্টর এবং সি ভেক্টর লব্ধি, দ্যাট ইজ ব্র্যাকেটে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। বুঝলাম। এবার বি ভেক্টর প্লাস সি ভেক্টরের সঙ্গে খেয়াল করে দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে কোন ভেক্টরটা ভাই? এ ভেক্টরটা। তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, তাই তো? হ্যাঁ, এই ভেক্টরটা। এর সঙ্গে যদি আমি এ ভেক্টর যুক্ত করি, অর্থাৎ এই ডট ডটের সঙ্গে খেয়াল করে দেখো এই ডট 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 বলতে এটার সঙ্গে এইটা মানে কি ছিল আমাদের? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। খেয়াল করে দেখো এটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এইটার সঙ্গে আমি যুক্ত করবো এ ভেক্টরটা। এ ভেক্টর মানে এইটা আমাদের এ ভেক্টর। তাহলে লব্ধি কোনটা হবে ভাই? লব্ধি হবে আমাদের কোনটা বলো তো ভাই? লব্ধি হবে আমাদের এইটা হচ্ছে আমাদের, মনে করলাম এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর। কথা বুঝতে পারছো? তাহলে এইখানে তাকাও তো, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধিটা, মানে বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি, দ্যাট ইজ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমাদের লব্ধি কোনটা হচ্ছে আমাদের? এ ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি হবে আমাদের এই বরাবর, অর্থাৎ এই যে খেয়াল করে দেখো এই বরাবর এইটাই আর ভেক্টর বরাবরই। তার মানে আমি বুঝতে পারতেছি এবারও আমি লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো এখানেও আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? এখানে আসতেছে কি আসতেছে? এ ভেক্টর প্লাস দেখো এ ভেক্টর প্লাস ব্র্যাকেটে বি ভেক্টর প্লাস কি বলতো আমাদের সি ভেক্টর। এর কয় নাম্বার ইকুয়েশন? 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার কি আমি বলতে পারবো না যে ভাই আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশন যে লব্ধিটাকে নির্দেশ করতেছে, 2 নম্বর ইকুয়েশন সেই একই লব্ধিটাকে নির্দেশ করতেছে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি কি বলা যাবে যে আমাদের 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন আমাদের আলটিমেটলি কেমন হচ্ছে বলতো? আমাদের সমান ইকুয়েশন হচ্ছে, সমান হচ্ছে, কারণ একই জিনিসকে বোঝাচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি লিখতে পারবো বলতো? যে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল, প্রথমটা ইজ ইকুয়াল টু দ্বিতীয়টা, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি বলতো আমাদের সি ভেক্টর। দ্যাটস ইট। ব্যাপারটা কি বুঝতে পারছো? খুবই সুন্দর জিনিস, খুবই সহজ জিনিস, বাট তোমাকে খুব ডিপলি নেওয়া যাবে না। জাস্ট আজকের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ আসবে। তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট করো বা এমসিকিউ বহুপদী এমসিকিউ সমাধান করো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিবে ভেক্টর যোগ নিচের কোনটি মেনে চলে। পরীক্ষা অপশন দিয়ে দিবে, প্রথম নম্বর বহুপদী দিয়ে দিবে তোমার সংযোগ সূত্র, বিনিময় সূত্র, বন্টন সূত্র। তো তুমি যদি এই বিষয়গুলো জানো, আগে থেকে জানা থাকে তোমার যে হ্যাঁ বন্টন সূত্র এইটা, বন্টন সূত্র মেনে চলে, তাহলে তুমি সঠিক অ্যান্সারটা করতে পারবা। আবার তোমাকে বলবে নিচের কোনটি বন্টন সূত্র, নিচের কোনটি বিনিময় সূত্র, নিচের কোনটি সংযোগ সূত্র, তোমাকে এই বিষয়গুলো জানা থাকা লাগবে। এখন তুমি জানবা কিভাবে ভাই? তোমার যদি এই বিষয়গুলো প্রুভ করা থাকে তাহলে তুমি আজীবন ভাই মনে রাখতে পারবা এটা হচ্ছে ভেক্টর যোগের অমুক সূত্র, এটা ভেক্টর যোগের অমুক সূত্র, এটা ভেক্টর যোগের তমুক সূত্র। কথা আমরা বুঝাইতে পারছি? ওকে, তো এবার চলে আসি আমরা ভেক্টর যোগের বন্টন সূত্রে। আমাদের এটা লাস্ট ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী, লাস্ট একটা সূত্র। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের কি বলতো? বন্টন সূত্র। তো সুন্দরভাবে লিখে দেই, তোমরা সুন্দরভাবে লিখে নাও ভেক্টর যোগের বন্টন সূত্র। তো এখন আসলে বেসিক্যালি বন্টন সূত্রটা আসলে কী জিনিস ছিল এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে লিখি আমি যে আমাদের এম ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এমপি ভেক্টর প্লাস এম কিউ ভেক্টর। যদি কোথাও তুমি দেখো যে আমাদের এই ক্রাইটেরিয়াটা মানতেছে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভেক্টর যোগের আমাদের বন্টন সূত্রটা আমার মেনে চলে, ব্যাস। তো এখন আসলে আমরা তো জানি যে আসলে ভেক্টর যোগের বন্টন সূত্র মেনে চলবে, বাট এটা প্রুফটা কীভাবে হবে না হবে সেই বিষয়টা আমরা খেয়াল করবো। বাট এটা পরীক্ষায় কখনো আসবে না ভাই, হয়তোবা তোমাদের কখনো আসতে পারে কখন নম্বরে যে ভেক্টর যোগের বন্টন সূত্রটা প্রমাণ করো, তখন তোমাকে এইভাবে প্রমাণ করে দিতে হবে, ঠিক আছে? তো এটার প্রমাণটাও অনেক বেশি সিম্পল, বাট তোমাকে মাথায় রাখতে হবে সবসময় তোমাকে যেটা লাগবে যেখানে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের বন্টন সূত্রটা কী জিনিস ছিল এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে আমাদের মূল কথা। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের বন্টন সূত্রটা আমরা একটু প্রুভ করবো, দেখি তো আসলে আমাদের প্রুভ করা যায় কিনা। তো তার আগে একটা কাজ করি, আমি জায়গাগুলো একটু মিশাই নেই, কারণ আমাদের যদি জায়গার দরকার হয় তাহলে পরে আমাদের জন্য সুবিধা হবে। এখন একটা কাজ করলাম, আমি তোমরা একটু খেয়াল করে দেখো। আমি একটা কাজ করলাম, এখানে একটা ত্রিভুজ গঠন করতে চাচ্ছি, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে একটা ত্রিভুজ গঠন করতে চাচ্ছি, মনে করলাম এই ত্রিভুজটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ঠিক আছে? ত্রিভুজ গঠন করতে গেলে তো 3টা বাহু লাগবে, 3টা ভেক্টর লাগবে, সেই একটা বাহু বা একটা ভেক্টর বলতেছি আমরা। তো এটা পি ভেক্টর, এইখানে একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে বুঝতে পারতেছো পি এবং কিউ আছে, তার মানে অবশ্যই এখানে লব্ধি থাকবে, দুটো ভেক্টর একটা লব্ধি থাকবে। তাহলে খেয়াল করে দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমে কাজ করতেছে, লব্ধি হবে
এই দুটো বাহুকে যদি ত্রিভুজের দুটো বাহু কল্পনা করা যায় তাহলে লব্ধি হবে আমাদের 3 নম্বর বাহু দ্বারা ত্রিভুজের। তাহলে অবশ্যই লব্ধি হবে আমাদের এইটা, এবং এই লব্ধিটাকে আমরা বলতেছিলাম এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটাকে আমি লব্ধি বললাম এইটা। তাহলে এবারে আমাদের এখানে লব্ধি যেটা হবে সেটা হবে আমাদের পি ভেক্টর প্লাস কি বলতো কিউ ভেক্টর। কথা বোঝা গেছে? হ্যাঁ। এবার একটা কাজ করি, আমি এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি এই ত্রিভুজ একটা গঠন করতেছে, যেখানে ত্রিভুজটা হচ্ছে আমাদের এবিসি। ওকে, যেমন যেখানে ত্রিভুজ সূত্র আমরা খাটাচ্ছি। এবার একটা কাজ করতে চাচ্ছি, কীরকম কাজ, আমি এখানে কয়েকটা বিষয় লিখতে চাচ্ছি। কীরকম বিষয়, যে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এবি বাহুকে যদি আমি এবি ভেক্টর বলি, তাহলে এবি ভেক্টর মানে কি, এইটা না, এই ভেক্টরটা, হ্যাঁ এই ভেক্টরটার নাম কি ছিল ভাই, এটা পি ভেক্টর, ফাইন। তারপরে খেয়াল করে দেখো, বিসি ভেক্টর যদি বলি তখন লিখতে হবে কিউ ভেক্টর, এবং আমি যদি বলি এখানে এসি ভেক্টর তখন লিখতে হবে এসি ভেক্টর, মানে হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কি বলতো কিউ ভেক্টর। ব্যাস, ওকে বুঝলাম। এখন যে কাজটা করবো আমি সেটা তোমাকে আমি বললাম এভাবে, যে আমরা এখানে করতে চাচ্ছি কি জানো, এসি যে বাহুটা আছে না, এসি বাহুটা, এই বাহুটাকে আমরা বর্ধিত করতে চাচ্ছি, এবং বর্ধিত করে আরেকটা ত্রিভুজ গঠন করতে চাচ্ছি। কীভাবে সেটা আমি বললাম তোমাকে, যে আমি এসি বাহুটাকে, খেয়াল করে দেখো, এই এসি বাহুটাকে আমি বর্ধিত করব এত দূর পর্যন্ত। দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, এসি বাহুকে বর্ধিত করার পর যে পয়েন্টটা পাচ্ছি আমি এ বি সি, এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি বললাম ই। কথা বুঝিও, এই পয়েন্টটা কি বলছি আমি, ই পয়েন্ট। তাহলে এবার যদি আমি ই পয়েন্ট ধরে আরেকটা ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে আমি অবশ্যই বলবো এই ত্রিভুজটা হবে আমাদের এটা। খেয়াল করে দেখো, ত্রিভুজ গঠন হয়ে গেছে কিন্তু। তাহলে আমি একটা কাজ করলাম, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এটা ই পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে এ বি সি ডি ই, ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার একটা কাজ করে ফেলি, দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এবার তোমরা একটু দেখো, একটু অল্প কম বেশি হয়ে গেছে, বাট তোমরা একটা বুঝে নিও যে আমাদের আসলে এই ব্যাপারটা এখানে এইটাই হয়েছে। ওকে, তাহলে এবার একটা কাজ করে ফেলি, আমি এবার একটা কাজ করলাম, কীরকম কাজ, এখানে খেয়াল করে দেখো, এটা ছোটো ত্রিভুজটা হচ্ছে আমাদের এইটা, বাট আমি চাচ্ছি এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন করতে, যার ফলে একটা ছোটো ত্রিভুজ নিব, একটা বড় ত্রিভুজ নিব। অর্থাৎ বড় ত্রিভুজটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই একটা বাহু, অর্থাৎ এ ডি বাহু যেটা, সেটা হচ্ছে বড় ত্রিভুজের বাহু, ঠিক আছে। আবার ডি ই যেটা, সেটা হচ্ছে বড় ত্রিভুজের এই বাহুটা। আবার ঠিক একইভাবে এ ই যেটা, সেটা হচ্ছে বড় ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটা। তাহলে আমি এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এডি ভেক্টর যেদিকে কাজ করতেছে, ডি ভেক্টরটা সেই একই দিকে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি হবে আমাদের এদের বিপরীত ক্রমে যে বাহুটা কাজ করতেছে সেইটা, অর্থাৎ এ ই ভেক্টরটা। কথাকে বোঝাইতে পারছি তো? হ্যাঁ। এখন একটা কাজ করবো আমরা, কীরকম কাজ, আমি কিন্তু বলে দিয়েছিলাম, কি বলে দিয়েছিলাম, ও বলে দিই মনে হয়, আমি লিখে নেই, এখন লিখে দিব। কীরকম, যে আমি এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে এ ই যে ভেক্টরটা পাচ্ছি, এই ভেক্টর যেটা পাচ্ছি, অর্থাৎ এই ভেক্টরটা যেটা আছে আমাদের, এই ভেক্টরটা যেটা আছে, এই ভেক্টরটা হবে আমাদের এম ইন্টু এসি ভেক্টর। অর্থাৎ তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ভেক্টর যেটা হবে সেটা হবে আমাদের এসি ভেক্টরে কত গুণ বলো তো, এম গুণ। কত গুণ? এম গুণ। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো তো, এখান থেকে নর্মালি বলা যাবে না যে আমাদের এই ভেক্টর ডিভাইড বাই এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলো তো, এম। এই তো বোঝা শেষ। তাহলে একটা কাজ করে ফেলি, এবার একটু দেখি যে আমাদের এখানে ত্রিভুজ গঠন হলো দুইটা ত্রিভুজের মাঝে আসলে কেমন এরা দুইটা ত্রিভুজ এরা কেমন আসলে সেটা দেখতে চাচ্ছি। তো একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ আমাদের এ ডি ই সদৃশ কোণী ত্রিভুজ। খেয়াল করে দেখো, এরা পরস্পর হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। যদি সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা ক্লাস 9 শিখে আসছো, যেহেতু এটা সদৃশ কোণী ত্রিভুজ, দেখো তো সদৃশ কোণী কিনা, অবশ্যই সদৃশ কোণী। কীভাবে আমি বুঝলাম, খেয়াল করে দেখো, ছোট ত্রিভুজের এই কোণটা হচ্ছে আমাদের এতটুকু, এই কোণ হচ্ছে আমাদের এতটুকু। তাহলে বড় ত্রিভুজ বলতে এ ই ডি, এরও তোমার এই কোণটা এই কোণটাই একই কোণ। তারপর খেয়াল করে দেখো, ছোট ত্রিভুজের এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, বড় ত্রিভুজের আবার এই কোণটা আমাদের কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। তো আমরা দুটো কোণ আমি মিলিত পাচ্ছি, একই পাচ্ছি। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ছোট ত্রিভুজের এই কোণটা অর্থাৎ সি কোণ এবং বড় ত্রিভুজের ই কোণ আলটিমেটলি পরস্পর কী কোণ বলতো, একই সমান কোণ। তার মানে আমি বলতেই পারবো এখান থেকে, কি বলতে পারবো, এই এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ কোণ আর এডিই ত্রিভুজের অ্যাঙ্গেল এ কোণ আলটিমেটলি একই কোণ, তার মানে সমান কোণ। 1 নম্বর কোণ। 2 নম্বর কোণের কথা যদি বলি, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বি কোণ এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ডি কোণ আলটিমেটলি সমান। 3 নম্বর কথা যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল সি কোণ এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ই কোণ আলটিমেটলি কেমন বলতো, সমান। যার ফলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা পরস্পর হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। আর যদি একটা ত্রিভুজ সদৃশ কোণী হয় সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এই যে বড় বাহু ডিভাইড বাই ছোট বাহুর যে অনুপাতটা, সেই অনুপাতটা হবে একটা ধ্রুবক সংখ্যা এবং সেই ধ্রুবক সংখ্যার মানটা হবে এই বাহুর বড় বাহু ডিভাইড বাই এই ত্রিভুজের ছোট বাহু, ওই একই মান, অনুপাতটা ওই একই, প্রথমে যেটা ছিল পরেরটা ওইটা। ঠিক একইভাবে এই ক্ষেত্রে বড় বাহু ডিভাইড বাই ছোট বাহু অনুপাতটা কী হবে, ওই আগেরটি। মানে ব্যাপারটা এটা বোঝাচ্ছে, খেয়াল করে দেখো, বড় ত্রিভুজের এই যে এই বড় ত্রিভুজের এই বাহুটা, বড় বাহুটা কোনটা আমাদের এই না,
তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না যে আমাদের এই ভেক্টর ডিভাইডেড বাই ছোটো কোনটা, ছোটো এইটা, সেটা হচ্ছে আমাদের এসি ভেক্টর। এই যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের কি বলতো একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা কতটুকু এম, ওই যে আমরা লিখে ফেলছি সেটা। দেখো খেয়াল করে দেখো, এই ডিভাইড বাই এসি মানে কত বলতো আমাদের এম। ঠিক একইভাবে এই এম অনুপাতটাই হবে এম অনুপাত, এই যেভাবে এখানে আমি দুটো বাহুর অনুপাত পাচ্ছি এম, ঠিক একইভাবে এই যে তোমার খেয়াল করে দেখো অন্য বাহুর ক্ষেত্রে অনুপাতটা কী পাবো, ওইটাই পাবো। অর্থাৎ আমি এই বাহুর কথা যদি বলি তাহলে এই বড় বাহু কত আমাদের এডি, তাহলে এডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এডি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে আমাদের এবি ভেক্টর ইজ ইকুয়াল টু করে আমি কত পাবো এম পাবো। ইজ ইকুয়াল টু করে এবার দেখি তো আরেকটা বাহু পাচ্ছি আমি, বড় বাহুর কোনটা আমাদের লম্ব যেটা, সেটা হচ্ছে আমাদের ডি, ডিই ভেক্টর ডিভাইডেড বাই আমাদের এখানে হচ্ছে আমাদের বিসি ভেক্টর, অনুপাতটা কি ওই এম এ পাবো। তার মানে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি এইটার অনুপাতের মান হচ্ছে আমাদের এম, এটার অনুপাতের মানও এম, আর এইটার অনুপাতের মানটাও কত বলতো আমাদের সেটা এম। তাহলে একটা কি কাজ করি, পৃথকভাবে তিনটা ইকুয়েশন নিয়ে আসি বা লাইন নিয়ে আসি। তাহলে আমাদের এখান থেকে আসতেছে যেটা এই ডিভাইডেড বাই এসি, তাই না, এই ডিভাইড বাই এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম। তার মানে আলটিমেটলি আসে যেটা সেটা হচ্ছে আমাদের এই ইজ ইকুয়াল টু এম ইন্টু কী বলো তোমাদের এসি ভেক্টর। এটাকে তুমি বলো, এটাকে তুমি কি বলবা, কোনো ইকুয়েশন দিছো, কোনো ইকুয়েশন দেওয়া নেই, তুমি এটাকে বলো 1 নম্বর ইকুয়েশন। তারপর বলো এটার ক্ষেত্রে এখান থেকে কী বলা যাবে, এখান থেকে বলা যাবে না, একবারে মুখে মুখে বলা যাচ্ছে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু এবি ভেক্টর। এটাকে বলো তুমি 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর ইকুয়েশন বলবা এখান থেকে ডি, বলো এখান থেকে ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের, কথা বলো, ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এম ইন্টু কী বলো তোমাদের বিসি ভেক্টর। এই তো বিসি ভেক্টর, কি বুঝতে পারছো তো না পারো নি বলো। দেখো এখান থেকে এইটা যদি সমান করে দিই তাহলে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু এবি, এই যে এম ইন্টু এবি, এইটা এটা সমান করলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা গুণ আছে পাশে, সরি পাশে ভাগ আছে পাশে, এটা কী হবে গুণ হয়ে যাবে, এম ইন্টু কী বলো তো আমাদের বিসি। ওই কাজটাই করছি। এবার যে কাজটা, সেই কাজটা আমাদের কোনো কাজ না, এবার জাস্ট একটা কাজে করবো আমরা, সেটা কী কাজ আমি এই জায়গাতে একটু রাখলাম, এটাকে একটু সেপারেট করে দিলাম, একটাই কাজ লাস্ট। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো এবং ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে ত্রিভুজ এ দেখো এ, তারপর ডি ই এ, ত্রিভুজ সূত্র যদি আমরা খাটাই, এই যে ত্রিভুজ সূত্র খাটাই, যদি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র খাটাই তখন আমি পাচ্ছি কি বলতো, পাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের এ ই ভেক্টর, তাই না, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হবে আমাদের কি বলতো এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। এই তো ডিই ভেক্টর, খেয়াল করে দেখো এখানে এডি ভেক্টর যে ক্রমে, ডি ভেক্টরটা সেই একই ক্রমে, যার ফলে এডি ভেক্টর এবং ডি ভেক্টরের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে এই এদের বিপরীত ক্রমে যে বাহুটা কাজ করবে সেইটা, অর্থাৎ এদের বিপরীত ক্রমে কাজ করতেছে আমাদের এই ভেক্টরটা। এই তাহলে এখান থেকে একটা কাজ করলাম, কীরকম কাজ দেখি তো আমাদের আসলে এই বলতে কতটুকু, দেখো খেয়াল করে দেখো এখানে এই বলতে আমাদের এইটা, তাহলে এই বলতে আমাদের এম ইন্টু কী বলতো এসি ভেক্টর, এই যে এসি ভেক্টর ইজ ইকুয়াল, এবার এডি মানে কি, এডি মানে এম ইন্টু এবি, তাহলে এম ইন্টু এবি ভেক্টর প্লাস এই লাস্টেরটা, অর্থাৎ ডি বলতে আমাদের কতটুকু, ডি বলতে আমাদের কতটুকু এম ইন্টু বিসি, এই তো আমাদের এম ইন্টু বিসি ভেক্টর। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখান থেকে এম বলতে এম থাকলো, এখন আসলে আমাদের এসি ভেক্টর বলতে কোনটা, এসি ভেক্টর বলতে দেখো এখানে লেখা আছে, কিন্তু সব লেখা আছে কিন্তু এসি ভেক্টর মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে লিখে ফেলি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এম থাকলো, এবার এবি ভেক্টর মানে কি, এবি ভেক্টর মানে পি ভেক্টর, এই যে পি ভেক্টর প্লাস এম ইন্টু বিসি ভেক্টর মানে কি কিউ ভেক্টর, এই তো কিউ ভেক্টর। তাহলে আমি স্পষ্ট বুঝতেই পারতেছি ভাই, কি বুঝতে পারলাম ভাই এখান থেকে বলো তো, যে আমাদের এখান থেকে ভেক্টর যোগ যেটা আছে সেই ভেক্টর যোগটা আমাদের বন্টন সূত্রটা কি করে মেনে চলে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুব বেশি আহামরি কঠিন জিনিস না, জাস্ট একটু মাথায় রাখবা, হয়তো তোমাদের বোঝাইতে গিয়ে একটু বেশি করে লেখা লাগছে, নাতে এত বেশি বড় হওয়ারই কথা না। তো আশা করি বুঝতে পারছো। তো চলে আসা যাক তোমাদের ভেক্টর বিয়োগে। তো ভেক্টর বিয়োগ আসলে কীভাবে করতে হয় না হয় সেই বিষয়গুলো আমরা খেয়াল করি। তো আসলে ভেক্টর বিয়োগটা আর কিছু না, ভেক্টর বিয়োগ হচ্ছে ভেক্টর যোগের একটা বিশেষ রূপ, আমরা ভেক্টর যোগ দিয়েই ভেক্টর বিয়োগ করব। তো কীভাবে করি না করি সে বিষয়গুলো তোমাদের একটু বোঝাই, দেখো সিস্টেমটা খেয়াল করে দেখো। তো আমরা 2 নম্বর এপিসোডে যেরকম সামুদ্রিক সূত্র পড়ছিলাম, ওই সামুদ্রিক সূত্রের ব্যাপারগুলো থাকবে, বাট এখানে ওখানে ছিল কি ভেক্টর যোগ, আর এখানে হবে কি ভেক্টর বিয়োগ। তো দেখো কি আসলে কীভাবে আমরা এই কাজগুলো করি না করি। তো আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের এখানে একটু কাজ করি, আমি এটাকে বললাম, খেয়াল করে দেখো, এটাকে আমি বললাম পি ভেক্টর, আর এইটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, কথা বুঝিও। এবং আমি তোমাকে বললাম যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে মধ্যবর্তী কোণ, সেই কোণটা হচ্ছে আমাদের এখানকার আলফা। এই তাহলে তুমি আমাকে বলো পি ভেক্টর যদি এটা হয়, কিউ ভেক্টর যদি এটা হয়, তাহলে অবশ্যই এখানে একটা সামুদ্রিক গঠন করা যাবে। সামুদ্রিক হচ্ছে আমাদের এটা, এবং এই সামুদ্রিকের কর্ণ যেটা থাকতেছে, এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ কিন্তু আমাদের লব দিকে নির্দেশ করবে। বাট আমাদের টার্গেট কী ছিল বলো তো, আমাদের টার্গেট আসলে আমাদের যোগের লব্ধি না। এখান থেকে যদি আমি লব্ধি অঙ্কন করি বা যদি আমি এখান থেকে কর্ণ নেই, তখন যে কর্ণটা পাবো সেই কর্ণটা আমাদের আসলে আরকে নির্দেশ করবে, আর এখানে আর ভেক্টর মানে ওটা হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কী বলতো কিউ ভেক্টর। বাট আমাদের টার্গেট কি আমাদের ভেক্টর যোগের লব্ধি বের করা না,
তো টার্গেট কি আমাদের ভেক্টর যোগের না ভেক্টর বিয়োগের লব্ধি বের করতে হবে। তাহলে আমাদের কাজটা হচ্ছে ভেক্টর বিয়োগের লব্ধি, অর্থাৎ আমাদের ভেক্টর বিয়োগটা করতে হবে ভাই, যোগ না। তাহলে তুমি আমাকে বলো এখানে আমাদের আর ভেক্টর মানে আসলো আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এবার তুমি আমাকে বলো আমাদের আসলে বেসিক্যালি আর ভেক্টর সমান নিয়ে আসা লাগবে কি ভেক্টর বলো তো? আর ভেক্টর সমান নিয়ে আসা লাগবে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। যদি আমরা এটা নিয়ে আসতে পারি তখন বলতে পারবো যে না ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ, আর উপরেটা কি ছিল ভেক্টর যোগ। তাহলে তুমি আমাকে বলো তো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর কীভাবে নিয়ে আসা যায়? খুবই নর্মাল জিনিস, খুবই সুন্দর জিনিস, খুবই সহজ জিনিস, কীভাবে করা যায় বলো? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এখানে যে কাজটা করা লাগতেছে, আমি এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবো কীভাবে? দেখো সিস্টেম দেখো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর এবার নিলাম। তাহলে আমি বলতে পারবো এই লাইন যে কথা আর এই লাইনটা আমাদের আলটিমেটলি কী কথা বলো তো? একই কথা বুঝতে পারছো? তাহলে আমাদের দরকার কী হচ্ছে ভাই? দরকার হচ্ছে আমাদের মাইনাস কিউ ভেক্টরে, মাইনাস কি ভেক্টর কিউ ভেক্টর। তাহলে মাইনাস কিউ ভেক্টরকে আমরা পাবো ভাই এই পাশটা তো আমাদের প্লাস কিউ ভেক্টর। তাহলে এই কিউ ভেক্টরটাকে যদি আমি উল্টাই দেই বলতে 180 ডিগ্রি কোণে ঘোরাই দেই, এই বরাবর দেই, তাহলে এবার তুমি আমাকে বলো তো এই ভেক্টরটা যেটা হবে এটা কি ভেক্টর হবে? আমাদের মাইনাস কিউ ভেক্টর। আরে ভাই তুমি তো পড়ছিলা যদি আমাদের এটা এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের মানের সমান মান থাকবে বাট দিক হবে বিপরীত দিকে, তখন এই ভেক্টরটাকে কী হবে? এ ভেক্টর বলতে বাট কি ভেক্টর? মাইনাস এ ভেক্টর, বিপরীত ভেক্টর। কথা বুঝতে পারছো? ঠিক একই কাজটা আমি করছি, যেহেতু এটা প্লাস কিউ ভেক্টর তাহলে মাইনাস কিউ ভেক্টর দরকার, তাহলে কী করলাম? কিউ ভেক্টরকে জাস্ট 180 ডিগ্রি করে ঘোরাই দিছি, আর শেষ। এখন তুমি আমাকে বলো এবার যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা ভাই বলো তো এবার এই কিউ পি ভেক্টর প্লাস পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর নিয়ে একটা লব্ধি করা যাবে না? তুমি বলবো অবশ্যই ভাই, লব্ধি কেন করা যাবে না? তাহলে এবার লব্ধি যেটা হবে সে লব্ধি হবে আমাদের এখানে এই সামুদ্রিক সূত্র দিয়ে আমরা এখানে লব্ধি বের করতে পারবো, এবং লব্ধি যেটা হবে সেই লব্ধিটা হচ্ছে আমাদের এইটা। দেখো এবার লব্ধি কিন্তু আমাদের এইটা এবং এই লব্ধিটাকে আমি যেটা বললাম এই লব্ধিটাকে আমরা যেটা বলবো এইটাকে যদি আমি আর ভেক্টর বলি, আচ্ছা এটাকে আমি বললাম আর ড্যাশ ভেক্টর, তাহলে এইটাকে আমি বললাম কি ভেক্টর বলো তো? আর ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো এটাকে বলতেছি আমরা আর ড্যাশ ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তাহলে দেখো তো এবার আর ভেক্টরটা কি আসে? আগের মতো করে আমি কি বলতে পারবো না যে ভাই এখানে তো আমাদের একটা ত্রিভুজ গঠন হয়েছে, এইটা অথবা এইটা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে, আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, এই ত্রিভুজটা দেখো তো এই ত্রিভুজে আসলে কী কী আছে? তাহলে বলো এইটা যদি পি ভেক্টর হয় তাহলে এই পাশের এইটাও আমাদের কি ভেক্টর ভাই? এটাও আমাদের কি ভেক্টর বলো তো? পজিটিভ পি ভেক্টর। তাহলে তুমি কি স্পষ্ট বুঝতে পারতেছো না এখানে ত্রিভুজ সূত্র খাটাইলে আমাদের কি আসতেছে বলো তো ভাই? মাইনাস কিউ ভেক্টর। খেয়াল করে দেখো মাইনাস কিউ ভেক্টর, এই যে মাইনাস কিউ ভেক্টর প্লাস কি ভেক্টর? পি ভেক্টর। মাইনাস কিউ ভেক্টর যেদিকে প্লাস পি ভেক্টর এই একই দিকে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ভেক্টর বলতো? আর ভেক্টর। অর্থাৎ মাইনাস কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর যে ক্রমে আর ভেক্টরটা হচ্ছে আমাদের তার ক্রমে বিপরীত ক্রমে, তার মানে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা লব্ধি হবে আমাদের আর ভেক্টরটা। তাহলে এখান থেকে আমি নর্মালি বুঝতে পারতেছি আর ভেক্টর সমান লেখা যাবে কি লেখা যাবে বলতো? পি ভেক্টর মাইনাস কি বলতো? কিউ ভেক্টর। তাহলে আমি যেটা চাচ্ছিলাম আর কি আমাদের টার্গেট কী ছিল? টার্গেট চাওয়া ছিল আমাদের এইটা, দেখি আমরা ভেক্টর বিয়োগ পেতে পারি কিনা। এই তো ভেক্টর বিয়োগ পাইছি। তাহলে এখন কথা হচ্ছে এই ভেক্টর বিয়োগের মান কীভাবে বের করবো ভাই এবং দিক কীভাবে বের করবো, এইটা আমাকে লাগবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই এটাকে এভাবে কল্পনা করা যায় না যে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টরের জায়গায় থাকলো, প্লাসের জায়গায় প্লাস থাকলো, এইখানে মাইনাস কিউ ভেক্টর দিলাম এভাবে। তাহলে দেখো তো এই লাইন যে কথা এই লাইন কি একই কথা নয়? হ্যাঁ একই কথা। তাহলে এবার করবো কি জানো? আমি ভেক্টর যে যোগ আছে না সেই ভেক্টর যোগের সূত্রে আমি ফেলাই দিব, বাট করবো হচ্ছে আমার ভেক্টর বিয়োগ। কীভাবে করা যায় সিস্টেমটা খেয়াল করে দেখো। এখন তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই কোণটা আমাদের আলফা, তাহলে আমাদের লাগবে আমাদের এই কোণটাই হচ্ছে আমাদের পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি আমাকে বলো তো ভাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা কত আমাদের? 180 থেকে যাবে কত ভাই? আলফা। তাহলে এখানে আমাদের মধ্যবর্তী যে কোণটা থাকবে সে কোণটা থাকবে আমাদের 180 মাইনাস কি বলো আমাদের আলফা। তাহলে এখানে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এইটা, এবং পজিটিভ কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি বলতো? আমাদের প্লাস আলফা। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তো যাই হোক আমরা মোটামুটিভাবে অনেক কিছু বুঝতে পারছি। এবার যে কাজটা করবো আর কি আমাদের মোটামুটিভাবে শেষ। এখন তোমরা বলো আমাকে যে আমাদের এখান থেকে আসলে আমরা পাচ্ছিলাম কি? এটাও মিশাই দিলাম, শুধুমাত্র থাকবে এইটা। তাহলে বলো তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে লিখি যে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, এটা না? হ্যাঁ এটা। তাহলে বলো আমি এবার চাচ্ছি কি বলো তো? আমি এবার চাচ্ছি ভেক্টর যোগের যে লব্ধির সূত্র ছিল সেই সূত্রটা আমি ফেলাই দিব। তাহলে দেখো তো আমি যদি আর এর মান বের করতে চাই তখন আমাদের আর এর মান কতটুকু হবে? আর এর মান হবে আমাদের আন্ডার রুট অফ প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার, অর্থাৎ পি এর উপর স্কয়ার। আচ্ছা তাহলে বলো প্রথম ভেক্টরের মান কত? প্রথম ভেক্টরের মান এটা হচ্ছে পি। দ্বিতীয় ভেক্টর কোনটা আমাদের? এবার দ্বিতীয় ভেক্টর হচ্ছে মাইনাস কিউ একটা ভেক্টর, এর মান কতটুকু ভাই? মাইনাস কিউ এর মান কত? মাইনাস কিউ এর মান শুধুমাত্র কিউ। তাহলে অ্যান্সার কোশ্চেনটা হচ্ছে যে ভাই যদি মাইনাস কিউ এর মান যদি কিউ হয় তাহলে ভাই মাইনাস সাইন দ্বারা কি বোঝাচ্ছে? ভাই মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে দিক। তুমি তো বলছিলা এইটা যদি আমাদের খেয়াল করতে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের বিপরীত যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে আমাদের মাইনাস এ ভেক্টর।
তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো এই এ ভেক্টরের দৈর্ঘ্য কতটুকু, এ ভেক্টর দৈর্ঘ্য যা এই মাইনাস এ ভেক্টরের দৈর্ঘ্য তাই, এ ভেক্টরের দৈর্ঘ্য যদি 5 একক হয় তাহলে এইটারও মান হবে আমাদের কত একক, 5 একক। তাহলে এখানে মাইনাস সাইন দ্বারা কী বোঝাচ্ছে, মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে দিকটা, যে ভাই আমাদের এ ভেক্টর যে দিকে, মাইনাস এ ভেক্টরটা তার কোন দিকে বলতো, বিপরীত দিকে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন তুমি আসো, তাহলে তুমি বুঝতে পারলা যে এখানে প্রথম ভেক্টরের মানের উপর স্কোয়ার বলতে পি এর উপর স্কোয়ার প্লাস ভেক্টর যোগের সামান্য সূত্র, দ্বিতীয় ভেক্টরের মান কত, মাইনাস কিউ ভেক্টরের মান কত, মাইনাস কিউ ভেক্টরের মান আছে শুধু কিউ, তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান পি, দ্বিতীয় ভেক্টরের মান কিউ, ইন্টু কস আলফা। আলফা বলতে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করে দেখো তো প্লাস পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। আমি কিন্তু এই আলফা কোণ বসাবো না, কারণ আলফা কোণটা হচ্ছে প্লাস পি এবং প্লাস কিউ, কিন্তু আমাদের কোণ লাগবে কি, কোণ লাগবে প্লাস পি মাইনাস কিউ এর। তাহলে প্লাস পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের নিচেরটা বলতে 180 মাইনাস আলফা। তার মানে এখানে আলফার জায়গা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 180 মাইনাস আলফা, যেটা কিনা প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমাদের আর ভেক্টরের মান যেটা আসে সেটা হচ্ছে আমাদের কতটুকু আসে, আন্ডার রুট অফ, কথা বলো, পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার। এখন দেখি তো কত আসে, তোমরা একটু খেয়াল করে দেখো, কস 180 মাইনাস আলফা মানে কোন চতুর্ভাগে যায় ভাই, তুমি একটু খেয়াল করে দেখো, কস কি, কস 180 বলতে 90 ডিগ্রি জোড় গুণিতক না বিজোড় গুণিতক, 90 ডিগ্রি অবশ্যই জোড় গুণিতক, কারণ দুটো 90 ডিগ্রি ইন্টু 2 করলে আমাদের কত আসে, কসটা আসে। যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতক তার মানে কসটা কসই থাকবে, কোনো পরিবর্তন নেই। কথা বুঝতে পারছো? এখন দেখতে হবে কোন চতুর্ভাগে যায়, তার উপর ডিপেন্ড করবে প্লাস হবে না মাইনাস আসবে। তো দেখো তো কোন চতুর্ভাগে যায়, 180 মাইনাস আলফা মানে কোন চতুর্ভাগে আসে ভাই, দেখো এখান থেকে শুরু হবে, এখান থেকে মানে এটা 180, তার থেকে মাইনাস আলফা বলতে এতটুকু মনে করলাম। তাহলে কোন চতুর্ভাগে আসে, দ্বিতীয় চতুর্ভাগ। ভাই দ্বিতীয় চতুর্ভাগে কার ঘর, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন এবং কার ঘর বলতো, কোসেকের, সাইনের ঘর এবং কোসেকের ঘর। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কোসেকের ঘর, কিন্তু এখানে আছে কে, কস আছে। কস যেহেতু অন্যের ঘরে গেছে, অন্যের ঘরে গেলে জরিমানা শুরু একটা মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন কোথায় আসবে, সেই মাইনাস সাইন আসবে সামনে, এই যে সামনে। তাহলে মাইনাস কস ইন্টু কী হবে এবার, আলফা। এই তাহলে এই পুরাটা যে কথা মাইনাস কস আলফা কী কথা বলো তো, মাইনাস কস আলফা কী কথা, একই কথা। তোমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতিক ব্যাপারগুলো জানলে তোমরা এগুলো পরিষ্কার বুঝতে পারবা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন তুমি আমাকে বলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই পুরাটা মিলে মানে কত, এই পুরাটা মিলে হচ্ছে আমাদের মাইনাস কি আলফা বলো তো, কস আলফা। তখন থাকে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 2 পি কিউ, এই যে কস আলফা, শেষ। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যেটা পাইলাম এই যে মানটা, এই মানটাই হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের, এই মানটাই হচ্ছে আমাদের দুটা ভেক্টর যদি আমরা বিয়োগ করি তখন যে তার লব্ধি হবে সেই লব্ধির মানটা এটা। বাট এখানে একটা মজার ইম্পর্টেন্ট বা মজার একটা টুইস্ট ঘটে গেছে। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যখন ভেক্টর যোগ করছিলাম তখন এখানে কি ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এবং আলফাটা ছিল প্লাস পি ভেক্টর এবং প্লাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, রাইট। কিন্তু যখন আমি বিয়োগ করতেছি তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সব ঠিক আছে, সমস্যা একটা জায়গায়, এখানে কি প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস, 2 ইন্টু পি কিউ কস আলফা, দেখো এখানেও আলফা। তাহলে তুমি আমাকে বলো, যখন দুটো ভেক্টরের আমরা বিয়োগের লব্ধির মান বের করব, তখন যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে চাই বা এই সূত্র অ্যাপ্লাই করি, তখন এখানে মাইনাস দিতে হবে এবং মাথায় রাখতে হবে দুটো ভেক্টরের, দেখো এখানে আসছে কোনটা, আসছে হচ্ছে আমাদের কোনটা, পি প্লাস পি ভেক্টর এবং প্লাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিন্তু আমরা বসাইছিলাম প্লাস পি মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওটা কনভার্ট হয়ে কিসে যাচ্ছে বলো তো, দুটো পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এই সূত্র যখন আমরা ইউজ করব, ভেক্টর বিয়োগের লব্ধির মান বের করার যখন আমরা এই সূত্র ইউজ করব, তখন এখানে মাইনাস দিতে হবে, আর এখানে মাইনাস দিলে এখানে আমি ওই ধনাত্মক ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টরের মধ্যবর্তী কোণ বসাবো না, বসাবো কোনটা, দুটো ধনাত্মক ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি প্লাস পজিটিভ পি ভেক্টরের মধ্যবর্তী, পজিটিভ পি ভেক্টর এবং পজিটিভ কি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা, সেই আলফাটা বসাবো। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আসলে ভেক্টর বিয়োগ ভেক্টর যোগের মতোই সব সেম, জাস্ট একটা জায়গায় বিপরীত হবে, কোনটা, ওখানে থাকবে প্লাস আর এখানে হবে কি বলতো, মাইনাস, যদি তুমি এই সূত্র দিয়ে লব্ধি বের করতে চাও। তো মোটামুটিভাবে আমরা লব্ধিটা বের করতে পারছি, লব্ধির মান বের করা শেষ, এবার হচ্ছে লব্ধির দিক বের করবো আমরা। তো সুন্দরভাবে লিখে রাখি, লব্ধির যে দিকটা হবে সেই দিক নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করলাম, যে আমরা মনে করি লব্ধি, খেয়াল করে দেখো সুন্দর একটা কনসেপ্ট, মনে করি লব্ধি কী হয়েছে, যে মনে করি লব্ধি পি ভেক্টরের সঙ্গে, এই যে পি ভেক্টরের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। মনে করি লব্ধি পি ভেক্টরের সাথে, পজিটিভ পি ভেক্টরের সাথে থিটা কোণ কী করে বলতো, থিটা কোণ উৎপন্ন করে। যদি ভাই তাই করে, যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তুমি আমাকে বলো তো ভাই, এবার আমি কি বলতে পারবো না যে আমাদের জানা আছে ভেক্টর যোগের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভেক্টর যোগের সূত্র, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী আসে বলো তো, যার সঙ্গে কোণ উৎপন্ন করছে সে নিচে সিঙ্গেল, তার মানে পি ভেক্টর নিচে সিঙ্গেল, পি ভেক্টরের মান প্লাস কী হবে, যে ভাই আমাদের কার সঙ্গে উৎপন্ন করে নেই, কিউ এর সঙ্গে, দেখো এটা মাইনাস কিউ ভেক্টর, বাট মাইনাস কিউ ভেক্টর মান কত, কিউ, এই যে মানগুলো বসাচ্ছি, উপরে কি হবে সাইন আর নিচে হবে কি কস।
এখন এদের মধ্যবর্তী কোণ কত, যেহেতু ভেক্টর বিয়োগে করতেছি, যার ফলে মধ্যবর্তী কোণ কতটুকু আমাদের পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ কত আমাদের 180 মাইনাস আলফা। তাহলে এখানে বসাই দাও 180 মাইনাস আলফা, আর এখানে আমাদের 180 মাইনাস আলফা, শেষ। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের আসে কি, তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে কি আসে, এই পুরাটা যে কথা, এই পুরাটা যে কথা, এই পুরাটা যে কথা, তোমাদের একটু আগে দেখাই দিলাম, এই পুরাটা যে কথা, এইটা কিন্তু আমাদের একই কথা। আর তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে সাইন আছে না, এবং এখানে কত আছে 180, 180 মানে কি 90 ডিগ্রি জোর না বিজোর? জোর। তাহলে সাইনটা সাইনে থাকবে কোন চতুর্ভাগে যায়, 180 মাইনাস আলফা মানে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ কার ঘর? সাইনের ঘর। যার ফলে তোমরা একটু মাথায় রাখবা, সাইন, দেখো সাইন 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন আলফা, অর্থাৎ যেহেতু ওর ঘরে ওই গেছে, যার ফলে সামনে এটা কি আসছে না, মাইনাস আসতেছে না, বাট এইটার ক্ষেত্রে ওর ঘরেও জানি অনেক ঘরে গেছে, এই জন্য মাইনাস। তাহলে এখানে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে কিউ সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পি, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি বলতো মাইনাস কস আলফা প্লাস মাইনাসে মাইনাস কিউ কস কি বলতো আমাদের আলফা। এইটাই হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের লব্ধির দিক নির্ণয়। তো তোমরা মাথায় রাখবা, ভেক্টর যখন আমরা যোগ করছিলাম, খেয়াল করে দেখো, ভেক্টর যখন যোগ করছিলাম তখন আসলে এইখানে ছিল প্লাস, আর ভেক্টর বিয়োগ যখন করতেছি তখন লব্ধির যে দিক পাচ্ছি সেই দিকটা পাচ্ছি আমরা এখানে কি বলতো মাইনাস। পার্থক্য আর কোথাও না, আলফা আলফা সব ঠিক আছে, জাস্ট এখানে কি ছিল, ভেক্টর যোগের বেলায় প্লাস ছিল, আর এখানে ভেক্টর বিয়োগের বেলায় কি বলতো আমাদের মাইনাস। এইটা হচ্ছে আমাদের পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কিছু গাণিতিক সমস্যা করবো আর কি, 3 থেকে 4টা গাণিতিক সমস্যা সমাধান করেই আজকে এপিসোড শেষ। তো চলে আসি আমরা আমাদের প্রথম এক্সাম্পলে। তো এখানে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে বলতেছে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 10 এবং 12, তো একক এবং এদের মধ্যবর্তী কোণ আমাদের 120 ডিগ্রি। তো বলতেছে তবে ভেক্টর দ্বারা বিয়োগের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তো একটা প্রথমে কাজ করলাম, আমরা সলিউশন যে উপায় করব সেটা হচ্ছে এভাবে, যে মনে করি, খেয়াল করে দেখো, মনে করি ভেক্টর দ্বয় যথাক্রমে, ভেক্টর দ্বয় তোমরা লিখবা সুন্দরভাবে, ভেক্টর দ্বয় যথাক্রমে সুন্দরভাবে লিখবা তোমরা, যথাক্রমে কী বলবো বলো তো, পি ভেক্টর কমা কিউ ভেক্টর বললা তোমরা, যে ভেক্টর দ্বয় যথাক্রমে পি ভেক্টর কমা কিউ ভেক্টর। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে পি ভেক্টরের যে মানটা, সে মানটা কত বলো তো, এখানে দেওয়া আছে 10, আর কিউ ভেক্টরের যে মানটা, সে মানটা হচ্ছে আমাদের কত বলো তো 12। তোমরা পি ভেক্টরের মান এভাবে লিখতে পারো, অথবা নর্মাল পি দ্বারা লিখতে পারো, কিউ ভেক্টরের মান এভাবে লিখতে পারো, মডুলাস অফ কিউ ভেক্টর, অথবা শুধুমাত্র কিউ দ্বারা লিখতে পারো। তো এখন যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে এদের লব্ধি বের করতে হবে এবং লব্ধির মান লব্ধির দিক বের করতে হবে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হট বিয়োগের লব্ধি এবং থিটা ইজ ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে হবে। তো চলে আসো আমরা বের করি সুন্দরভাবে। তো আসলে আমাদের জানা আছে কি বলো তো, যে আমরা সুন্দরভাবে লিখবা এরপর, যে আমরা জানি যে কি জানো বলো তো, যে বিয়োগের লব্ধির ক্ষেত্রে আর ভেক্টর, অথবা এভাবে লিখতে পারো যে লব্ধি ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাই তো? তাহলে এখান থেকে আর ভেক্টরের মান ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কি বলো তো কস আলফা। মাইনাস দিলে কস আলফা, যদি প্লাস দাও তখন 2 পি কিউ কস, ওই যে প্লাস পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা বসাইতে হবে তখন, ঠিক আছে? এটা রেডিমেড কিন্তু একদম জিনিস। তাহলে এখান থেকে আমাদের নর্মালি আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ, তাহলে বলো প্রথম ভেক্টরের মান কত পাইছো তুমি? 10, 10 উপরে স্কোয়ার মানে 100, পরেরটা কত 12, 12 উপরে স্কোয়ার মানে কত 144, মাইনাস 2 ইন্টু পি এর মান 10, কিউ এর মান কত 12, ইন্টু কস কত বসাবা, কত ডিগ্রি বলো তো, মধ্যবর্তী কোণ 120, এই যে 120 বসাইলাম, কাজ শেষ। তারপরে লাইন আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ, এখানে কত আসে 100 প্লাস 144 মাইনাস, দেখি তো কি আসে, এখানে কস 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, তোমরা জানো। তাহলে এই টু ক্যান্সেল আউট, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে কতটুকু, প্লাস এইখানে প্লাস হবে কত বলো তো 12, 10কে 100 কত বলো তো 20। তাহলে আমাদের এখানে থাকে যেটা, তোমরা এটা যোগ করবা, যোগ করলে আমাদের যেটা থাকে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ, এখানে যোগ করে যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমাদের একটু অ্যান্সারটা বলে দিই, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। এখানে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 364, ঠিক আছে? 364, তাই না? 364, হ্যাঁ 364 এত কি বলো তোমাদের একক, এবং এটাকে বর্গমূল করলে যে মানটা পাবা সেই মানটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 100, 200, 364, ঠিক আছে? 40, 44, 20, 64, এই তো হয়ে গেছে। এবার লাগবে আমাদের দিক। তাহলে বলো তো দিক কীভাবে করবা? তাহলে দিক বের করার সময় অবশ্যই বলবা যে মনে করি লব্ধি, এই যে মনে করি লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ কী করে উৎপন্ন করে। তাহলে তুমি বলে দিছো, কিন্তু এখানে তুমি ধরে ফেলছো যে লব্ধিটা পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখন তুমি বলবা কি, এবার বলবা তুমি তো সূত্র জানো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের বিয়োগ লব্ধি কীভাবে বের করে, তুমি সূত্র জানো না? জানো কীভাবে, যে আমাদের কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, পি এর সঙ্গে, যার ফলে পি নিচে সিঙ্গেল, মাইনাস প্লাস না, কিন্তু যোগের লব্ধির বেলায় প্লাস, বিয়োগ লব্ধির বেলায় মাইনাস। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের পি মাইনাস
কিউ এখানে কিউ, ট্যান মানে কি ওই যে সাইন আলফা, এখানে আমাদের কস আলফা, মনে আছে তো? তো এখান থেকে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের কী আসবে, পি এর মান হচ্ছে 10, তাই না? পি ভেক্টরের মান 10 মাইনাস হচ্ছে 12, এখানে আমাদের 12 সাইন 120 আর এখানে আমাদের কস 120, ধনাত্মক দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিবা, দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে থিটার মানটা বের করবে এবং থিটার মান যা আসবে তুমি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা যে এত ডিগ্রি আসছে আমাদের। কি বোঝাতে পারছি? আর তোমরা যদি চাও যে ভাই আমি পি ভেক্টরের সঙ্গে বের করবো না, আমি কি ভেক্টরের সঙ্গে বের করবো, তুমি চাইলে কি ভেক্টরের সঙ্গে আমাদের থিটা কোণটা বের করতে পারো। তো এরপর আমরা পরের এক্সাম্পলে চলে আসি। তো এবার চলে আসি আমরা 2 নম্বর এক্সাম্পল। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল, ভার্সিটি পরীক্ষায় বলো, এমসিকিউ বলো, তুমি সিকিউ এর গ নম্বরে বলো, এটা হর হামেশা আসে। তো সুন্দর একটা লজিক্যাল একটা এক্সাম্পল। এখানে বলতেছে দুটি ভেক্টরের যোগের লব্ধির মান ও বিয়োগের লব্ধির মান যদি সমান হয় তবে তাদের মধ্যবর্তী কোণ কত হবে নির্ণয় করতে হবে। পরীক্ষা কোশ্চেনটা তোমাদের এভাবে কথা আসতে পারে, অথবা তোমাদের এভাবে আসতে পারে যে মডুলাস অফ এ প্লাস বি এর মান যা হবে এবং মডুলাস অফ বি প্লাস এ মাইনাস বি এর মান যদি তাই হয় তখন আমাদের থিটার মান কতটুকু হবে এটা বের করতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো সত্যমতে আসলে আমাদের দেওয়া আছে কি, অথবা তোমরা লিখবা সত্যমতে না দেওয়া থাকলে তোমরা বলবা যে দেওয়া আছে, যে কি দেওয়া আছে, মডুলাস অফ এ প্লাস বি এর মান অর্থাৎ দুটো ভেক্টরের যোগের লব্ধির মান, দুটো ভেক্টরের যোগের লব্ধির মান এবং দুটো ভেক্টরের বিয়োগের লব্ধির মান, দ্যাট ইজ মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কেমন আলটিমেটলি সমান। যদি সমান হয় তাহলে তুমি বলো তো আমাকে এবার কি আসবে আমাদের। এখান থেকে তুমি খেয়াল করে দেখো, একটু আগে শিখলা বা তুমি গত এপিসোডটায় শিখছো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে যে লব্ধি ভেক্টর পাওয়া যায় তার যে মানটা, সে মানটাকে তোমরা বলছিলা, এইটাকে বলছিলা হচ্ছে তোমার আর ভেক্টর। তাহলে তোমাদের জানা আছে না আর ভেক্টর মানে কি? আর ভেক্টরটার কী নিতে হবে, মডুলাস। তাহলে আর ভেক্টর যে মানটা, সেই মানটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, জানা আছে না, যে আমরা বলছিলাম আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ যোগের ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস আলফা, এই আলফাটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। আর বিয়োগের বেলা কি বলছিলাম, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ, একটু আগে শিখে গেলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কি বলতো কস আলফা, এটা যোগের লব্ধি, এটা কি বলতো বিয়োগের লব্ধি, কোথাও পার্থক্য নেই। এবং এই আলফাটা আমাকে বের করতে হবে, আলফাটাই হচ্ছে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, শেষ। তাহলে এবার আসি, মাথা ঠান্ডা করে বলো। তাহলে এবার এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কতটুকু হবে, এটার মান হবে আমাদের আর, এই আর মানে ওইটা বলতে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কি বলতো আমাদের কস আলফা। এরপর আসো আন্ডার রুট অফ, এটার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো তো, মডুলাস অফ এ মাইনাস বি মানে কত, মডুলাস অফ এ মাইনাস বি মানে এই যে এইটা লব্ধির মান, বিয়োগের লব্ধির মান, আর এটা মানে হচ্ছে আমাদের এইটা, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কি বলতো আমাদের কস আলফা। তাহলে এখন আমি যদি উভয়পাশে স্কোয়ারিং করি, তার মানে তুমি পাশে লিখে দিবা এস বি এস, স্কোয়ারিং বোথ সাইড যদি তুমি করো তাহলে দেখো খেয়াল করতে হবে, স্কোয়ারিং যদি বোথ সাইড করো তাহলে তুমি খেয়াল করতে হবে স্কোয়ার ক্যান্সেল আউট, যদি তাই হয় তাহলে তুমি পাচ্ছ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আমাদের টার্গেট একটি আলফাটাকে বের করতে হবে, আর এখানে আমাদের থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কি বলতো আমাদের কস আলফা। তাহলে এখন তুমি আমাকে বলো তো এখানকার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ক্যান্সেল আউট, এপাশের ওপাশ ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকে আমাদের খেয়াল করে দেখো 2p কিউ কস আলফা প্লাস মাইনাসটা পেশালে প্লাস 2p কিউ কি বলতো কস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কত আসে বলতো 4p কিউ কস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি আমাকে বলো তো কাদের মান 0 হতে পারে না, এখানে অবশ্যই 4p কিউ এর মান কখনই আমাদের 0 হতে পারে না। তাহলে 0 হতে পারে কার মানটা ভাই বলো তো, অবশ্যই কস আলফা। তাহলে এখান থেকে আমরা বলবো কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো কস কত ডিগ্রি মান আমাদের 0 আসে, তোমরা জানো এর পরের লাইন লিখবা তোমরা কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কস ক্যান্সেল আউট, দেন আলফা ইজ ইকুয়াল টু কত বলতো 90 ডিগ্রি। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে দুটো ভেক্টরের যোগের লব্ধির মান যা হবে দুটো ভেক্টরের বিয়োগের লব্ধির মানও কী হবে বলো তো তাই হবে, এটা তাই বোঝাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। এবার চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। তো এখানে 3 নম্বর এক্সাম্পল বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একক ভেক্টর হলে প্রমাণ করে যে ভেক্টর দ্বয়ের অর্থাৎ একক ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধি যে পাবো সেই লব্ধির বর্গ প্লাস এবং বিয়োগের লব্ধি যে পাবো তার বর্গ করে কত আসবে আমাদের 4 আসবে। তো আমরা এটা একটু প্রমাণ করে দেখি। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইড একটু দেখে নিই। লেফট হ্যান্ড সাইডে আমাদের কী বলতেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডুলাস অর্থাৎ মান তার উপর কী আছে বর্গ প্লাস এবার কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডুলাস অর্থাৎ মান তার উপর বর্গ, এটা কত বানাইতে হবে 4। তো এখানে একটা পাশে কথা লেখা আছে এ ভেক্টরের মান হচ্ছে আমাদের অর্থাৎ এ এর মান হচ্ছে 1, বি ভেক্টরের মান হচ্ছে আমাদের বি অর্থাৎ আমাদের 1, এটা 1। তাহলে এবার আসি, তো তোমরা আমাকে বলো যে আমাদের এখান থেকে আমরা জানি এ প্লাস বি করে আমরা কী পাবো লব্ধিটা পাবো। তো লব্ধি ভেক্টর কী ছিল আমাদের সেই যোগের লব্ধি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কী বলো তোমাদের কস আলফা, তারপর কি আছে তার উপর আছে আমাদের কি স্কোয়ার, সেই স্কোয়ার দিলাম প্লাস
এবার বিয়োগের লব্ধি একটু আগে শিখাইলাম এ স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি কী বলতো কস আলফা, এটার উপর কী বলতো এ স্কোয়ার। তাহলে এখান থেকে এই স্কোয়ার এ রুট, এখানকার স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কী বলতো কস আলফা, প্লাস এই মাঝখানে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি কী বলতো আমাদের কস আলফা। তাহলে এই যে প্লাস টোয়াইস এ বি কস আলফা মাইনাস টোয়াইস এ বি কস আলফা ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে একটু কমন নিলে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখান থেকে 2 ইন্টু, খেয়াল করে দেখো এর মান কত, এর মান 1, 1 উপর স্কোয়ার মানে 1 উপর স্কোয়ার, এখানে 1 বি এর মান 1 তারপর স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে আমাদের 2 ইন্টু 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 যোগ 1, তার মানে এখানে আসে আমাদের 2 ইন্টু 2, দ্যাট ইজ কত বলতো 4। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখানে যেটা দেখাইতে বলছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে এবং এইটাই হচ্ছে আমাদের কী বলতো রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লাস্ট এই এপিসোডের লাস্ট একটা এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এটা কয়েকভাবে করা যায়, সেভাবে কয়েকভাবে তোমাদের একটু দেখাই দিচ্ছি। তো আমরা চলে আসছি আমাদের আজকের এপিসোডের লাস্ট এক্সাম্পলটা। তো এখানে বলতেছে দুটি একক ভেক্টরের লব্ধি একটি একক ভেক্টর। কী বলছে খেয়াল করছো, দুটি একক ভেক্টরের লব্ধিও একটা কি ভেক্টর, একক ভেক্টর। তো বলতেছে তবে ভেক্টর দ্বয়ের বিয়োগের লব্ধি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তার মানে প্রথম যে সত্য মতে তোমরা কয়েকভাবে করতে পারবা, তো তোমাদেরকে কনভেনশনাল যে মেথডটা সেটা একটু দেখাই। প্রথম সত্য মতে আমাদের প্রথম সত্য মতে কী আসতেছে, দুটি একক ভেক্টর লব্ধি একক ভেক্টর। তার মানে মনে করলাম দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর দুটি যে একক ভেক্টর আছে এটা হচ্ছে আমাদের একটা এ ক্যাপ ভেক্টর, একটা হচ্ছে আমাদের বি ক্যাপ ভেক্টর। তাহলে এ ক্যাপ ভেক্টর প্লাস বি ক্যাপ ভেক্টর করে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আর ক্যাপ ভেক্টর। তাহলে এখানে সত্য মতে, প্রথম সত্য মতে এখানে খেয়াল করে দেখো এই এ ক্যাপ ভেক্টর প্লাস বি ক্যাপ ভেক্টর করার পর যে ফলাফল পাবো দ্যাট ইজ আর ক্যাপ ভেক্টরটা, এটার মান কত 1। আবার কি বলছে যে আমাদের এ ক্যাপ ভেক্টরের মানও 1, আবার বি ক্যাপ ভেক্টরের মানটা কত বলতো আমাদের 1। এ ক্যাপ ভেক্টরের মানও 1, বি ক্যাপ ভেক্টরের মানও 1। আবার এদেরকে যোগ করে যে ফলাফলটা পাবো আর ক্যাপ ভেক্টর, এটার মানও কত আবার বলতো 1। এটা তো বলছে, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সত্য মতে, প্রশ্ন কিন্তু তাই বলতেছে। খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, বইয়ের আসবে প্রিলিমিনারিতে, ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা প্রথম স্টেটমেন্টটা বুঝতে পারলাম, প্রথম লাইনটা আমাদের এটাই বলতেছে। এবার বলতেছে তবে ভেক্টর দ্বয়ের বিয়োগের লব্ধির মান কত হবে। তাহলে এবার ভেক্টর দ্বয় মানে কোনটা বলো তো, এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে এবার আমাদের এ ক্যাপ ভেক্টর মাইনাস বি ক্যাপ ভেক্টর, এই যে এইটা মিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আর ড্যাশ ভেক্টর। মনে করলাম এটা হচ্ছে আমাদের আর ড্যাশ ভেক্টর। এখন কি বলতেছে, তবে ভেক্টর দ্বয়ের বিয়োগের লব্ধির মান কত হবে। তার মানে এই দুটো ভেক্টরের খেয়াল করতে হবে, এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের এইটা। তাহলে বের করতে হবে আমাদের যেটা, সেটা কি বের করতে হবে বলতো, এখানে আমাদের অর্থাৎ আর ড্যাশ ভেক্টর ইজগল হচ্ছে আমাদের এ ক্যাপ ভেক্টর মাইনাস বি ক্যাপ ভেক্টর। তাহলে এখান থেকে বের করতে হবে আর ড্যাশ ভেক্টরের মানটা কতটুকু, এটা হচ্ছে বিয়োগের লব্ধির মান, এইটা আমাদের কতটুকু এটা বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো এইটা বের করার জন্য আসলে আমাদের লাগবে কি, ভেক্টর যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে ঠিক আছে এইটা। এবার এই ভেক্টরটার মান অর্থাৎ লব্ধির মান হবে আমাদের এইটা মানে কি আমাদের আন্ডার রুট অফ, একটু শিখাইছিলাম এ ক্যাপ ভেক্টর তারপর স্কোয়ার প্লাস, অর্থাৎ এ ক্যাপ ভেক্টরের মান তার উপর স্কোয়ার, এভাবে লিখি এ ক্যাপ ভেক্টর তার মানের উপর স্কোয়ার। এবার কি বি ক্যাপ ভেক্টর তার মানের উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো এ ক্যাপ ভেক্টরের মান তারপর বি ক্যাপ ভেক্টরের মান ইন্টু কস ইন্টু আলফা। আলফা বলতে বোঝাচ্ছে এই এ ক্যাপ ভেক্টর এবং বি ক্যাপ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করে দেখো তো প্রশ্নে কোথাও আমাদের এ ক্যাপ ভেক্টর বি ক্যাপ ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, অ্যান্সারটা হচ্ছে না। তাহলে আমি কী করবো, তাহলে সিস্টেমটা আমি এভাবে করবো কীরকম, আমি এখান থেকে যে প্রথম স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে দুটি একক ভেক্টরের লব্ধি একটি একক ভেক্টর, অর্থাৎ এখান থেকে এ ক্যাপ ভেক্টর প্লাস বি ক্যাপ ভেক্টর করলে এই যে লব্ধি পাবো আর ক্যাপ ভেক্টর, এর মান কত এক একক। এখান থেকে আমি আসলে কোণের মানটা নিয়ে আসবো, কীভাবে সেটা দেখো, সিস্টেমটা দেখো। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি যে আর ক্যাপ ভেক্টর ইজগল টু ছিল আমাদের এ ক্যাপ ভেক্টর প্লাস হচ্ছে বি ক্যাপ ভেক্টর। তাহলে এখান থেকে আমি নর্মালি বুঝতে পারতেছি যদি আমি মান বের করি আর ক্যাপ ভেক্টরের মান, আর ক্যাপ ভেক্টরের মান এইটা ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ কী হবে এ ক্যাপ ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস বি ক্যাপ ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস টোয়াইস এ ক্যাপ ভেক্টরের মান বি ক্যাপ ভেক্টরের মান ইন্টু কস ইন্টু আলফা। আমাকে দরকার কোনটা বলো তো, আলফার, কারণ সব মান জানা আছে। তাহলে বলো এই সত্য মতে এইটা মান কত আমাদের, এইটা মান তো আমাদের 1। তাহলে আর ক্যাপ ভেক্টরের মান হচ্ছে আমাদের, এটা ভেক্টর না, ভেক্টরের মানটা হচ্ছে আমাদের 1, লব্ধির মানও আমাদের 1। তাহলে এখানে আসতেছে আমাদের 1, আর স্কোয়ারিং বোথ সাইড যদি আমি করি পাশে লিখে দিবা এস বি এস স্কোয়ারিং বোথ সাইড, তাহলে আমাদের আসতেছে এখানে 1 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে স্কোয়ার করলে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের এখান থেকে কী বলতো থাকতেছে এইটা বলতে 1 এর উপর স্কোয়ার, কারণ এর মান 1 প্লাস এটার মানও কত 1 তারপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান 1 তারপর এটার মান 1 ইন্টু কস কী বলতো আমাদের আলফা। কথা বুঝতে পারছো, আর রুট ছিল স্কোয়ার করার ফলে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা 1 ইজ ইকুয়াল টু 1 কত বলতো 2 প্লাস 2 ইন্টু কস ইন্টু আলফা। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা 1 - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 কস আলফা। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা তোমরা কি দেখতে পাচ্ছ,
হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের লেখা যাবে -1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস আলফা। এখন তুমি আমাকে বলো তো কস কত ডিগ্রি মানে আমাদের -1/2 হয়? তুমি বলবা কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস কত ডিগ্রি -1/2 হয়? 120। তাহলে এখানে হবে কস 120 ডিগ্রি। তাহলে কস কস ক্যান্সেল আউট, আলফা ইজ ইকুয়াল টু 120। তার আমি স্পষ্ট বুঝতে পারলাম যে যদি দুটি একক ভেক্টরের লব্ধি একটি একক ভেক্টর হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। তোমাদের বোঝাইছিলাম এর আগের এপিসোডটা শেখাইছিলাম, এপিসোড নাম্বার 2-এ তোমাদের বলছিলাম একটা কোশ্চেনে বলছিলাম যদি কখনো এইভাবে বলছিলাম যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান এবং আর ভেক্টরের মান সমান হয়, অর্থাৎ প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান এবং লব্ধির মান যদি সমান হয়, সেক্ষেত্রে আমি তোমাদের বোঝাইছিলাম আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হয়। ওই কনসেপ্টটা মাথায় থাকলে এটা করাই লাগতো না ভাই। দেখো খেয়াল করে দেখো, প্রথম ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের মান যা, বি ভেক্টরের মানও তাই, আবার লব্ধির মানও তাই। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে? 120। এই কনসেপ্টটা থেকেও বোঝা যায়। শিখাইছিলাম তোমাদের, দেখছো? আবার অন্যভাবে করা যায় সেটাও বোঝাচ্ছি। এটা স্টেপ 1, অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 2 আছে আবার। তো এটা আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি। এখন যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োগের লব্ধির মান কত হবে, অর্থাৎ বিয়োগের লব্ধি হচ্ছে আমাদের এখানে আর ক্যাপ, মানে দেখো আর ড্যাশ ভেক্টর, আর ড্যাশ ভেক্টর সমান হচ্ছে আমাদের এ ক্যাপ ভেক্টর, এ ক্যাপ তোমার প্রথম ভেক্টরটা মাইনাস হচ্ছে দ্বিতীয় ভেক্টরটা। এখন এদের লব্ধির মান বের করতে হবে, তাহলে অবশ্যই মডুলাস অফ আর ড্যাশ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ এইটা বিয়োগের লব্ধির দিছি। এখন দরকার খেয়াল করে দেখো এখানে কি আমাদের আর ড্যাশ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ প্রথম ভেক্টরের মান হচ্ছে আমাদের 1/1 স্কোয়ার মানে 1, তারপরটা 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস কি বলো তোমাদের আলফা বলতে কত 120 বসাই দিলাম। তাহলে এখান থেকে আন্ডার রুট অফ একা রেখে কত ভাই 2 মাইনাস 2 ইন্টু কস 120-এর মান কত, কস 120-এর মান হচ্ছে আমাদের -1/2। দেখো -1/2, তাহলে -1/2 দ্বারা যদি গুণ করি এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস মাইনাস কী হবে প্লাস, এই যে প্লাস খেয়াল করে দেখো সরি এখানে আমাদের থাকে কি এই যে -2 এইখানে 2 এখানে 2 ক্যান্সেল আউট মাইনাস মাইনাসে প্লাস, তখন থাকে আমাদের এখানে খেয়াল করে দেখো 1 যোগ 1 মাইনাস মাইনাসে প্লাস, এখানে কি থাকে 1, তার মানে অ্যান্সার আসে আমাদের কী বলতো √3। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কত বলতো √3, অ্যান্সার শেষ। তাহলে এই পুরো অ্যান্সারটা এই কোশ্চেনের অ্যান্সার যেটা সেটা হচ্ছে আমাদের √3 শেষ। এখন এটাকে আসলে আমরা এত বড় না করে আসলে আমরা কীভাবে শর্টলি করতে পারি বা শর্টের মাঝে করতে পারি সেই বিষয়টা আমরা খেয়াল করবো। তো শর্টের মাঝে করার জন্য এই বিষয়টা মাথায় রাখলে তুমি এখান থেকে বুঝতে পারতো সেখানে মধ্যবর্তী কোণ হবে, ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ হবে আমাদের কত 120 যদি হয় তাহলে তুমি এখানে জাস্ট এইখানে এটা তো জানোই তুমি 120 হলে জাস্ট এখানে আলফার মান জায়গায় বসাই দিবা যে কস 120, তখন অ্যান্সারটা তুমি পাচ্ছ বলতো √3। এই কোণটা আরেকটা ভাবে বের করা যায়, কীভাবে বের করা যায় সেটা তোমাদের একটু শেখাই। এটা মিশাই দিলাম 120 ডিগ্রি আরেকটা ভাবে বের করা যায়, কীভাবে সেটা একটু তোমাকে বোঝাই। কীভাবে দেখো, দুটি ভেক্টরের মান যা 3 নম্বর ভেক্টর বা লব্ধি ভেক্টরের মানটাও কি বলতো তাই, তার মানে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি এবং মানগুলো কত করে এক একক করে। তাহলে অবশ্যই আমি একটা কাজ করতে পারবো, যদি প্রথম ভেক্টরের মান এক একক হয়, দ্বিতীয় ভেক্টরের মান যদি একক হয়, এবার লব্ধিও যদি আমাদের একক হয়, তার মানে 3টে ভেক্টরের মান সমান। 3টে ভেক্টরের মান যদি সমান হয় তাহলে এই 3টে ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে। ত্রিভুজ গঠন করলে ওই ত্রিভুজটা কেমন হবে ভাই বলতো, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এইটা যদি আমাদের সেই ত্রিভুজটা হয়, খেয়াল করে দেখো এইটা যদি সেই ত্রিভুজটা হয়, খেয়াল করে দেখো এই যে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর আবার এই যে লব্ধি ভেক্টর, খেয়াল করে দেখো এই যে লব্ধি ভেক্টর, প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর লব্ধি ভেক্টর, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভাই এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এদের মধ্যবর্তী কোণ, এটা খেয়াল করে দেখো এটা এ ক্যাপ ভেক্টর, এটা বি ক্যাপ ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের কি বলতো আর ক্যাপ ভেক্টর, কারণ লব্ধি ভেক্টর মানেও আমাদের 1, এই যে আর ক্যাপ ভেক্টর। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো এটা সমবাহু ত্রিভুজ হলে অবশ্যই এখানকার কোণ যেটা হবে এটা 60, এখানকার কোনো 60, এখানকার কোনো 60। এখন লাগবে আমাদের কি, লাগবে আমাদের এ ক্যাপ এবং বি ক্যাপ এর মধ্যবর্তী কোণ, শর্টকাটে নাকি মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো এই দুটার ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে কতটুকু হবে বলো। আমরা বলছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ করার জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে আমাদের হেড মেথড আর একটা হচ্ছে টেল মেথড। প্রথম লেকচার শেখাইছিলাম হেড দ্বারা বোঝায় দুটো ভেক্টরে হেড একত্রে করলে ক্ষুদ্রতম যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর টেল মেথড বলতে দুটো ভেক্টরের পাদবিন্দু একত্রে করলে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটাই হচ্ছে আমাদের ওদের ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ। তাহলে একটা কাজ করি এখান থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম এইখানে এই ক্ষেত্রে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। এ ভেক্টর এবং বি ভেক্টর কোণ কি মধ্যবর্তী কোণ কি আমাদের 60, অ্যান্সার হচ্ছে না। কীভাবে, কারণটা কি জানো, প্রথম ভেক্টরের অর্থাৎ এ ক্যাপ ভেক্টরের টেইল এখানে হেড আছে, কিন্তু দ্বিতীয় ভেক্টর এখানে কি আছে আমাদের টেইল আছে। হেড টেল তো মেথড ছিল না ভাই, হয় হেড ইন্টু বা টেল, যার ফলে আমরা একটা কাজ করছিলাম কীরকম কাজ, এই এ ভেক্টরটাকে পিছনে লাথি মারি বা সমান্তরালে স্থানান্তর করি, পিছনে লাথি মারলে এই ভেক্টরটা বর্তমানে চলে যাবে এইখানে। তাহলে এবার আমি বলতে পারবো যে ভাই আমাদের এই ভেক্টরটা যদি আমাদের এ ক্যাপ ভেক্টরটা যদি এখানে চলে যায়, তখন আমি বলতে পারবো যে ভাই আমাদের এবার খেয়াল করে দেখো
এ ক্যাপ ভেক্টরের যে টেইলটা এই পয়েন্টে, আবার বি ক্যাপ ভেক্টরের যে টেইলটা সেটাও আমাদের এখানে, তার মানে দুটো ভেক্টর টেইল একত্র হয়ে গেছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে আমাদের এইটা, এই কোণটা কত হবে, এই কোণটা যদি 60 হয় তাহলে এই সম্পূর্ণটা কত ছিল 180, এক সরল কোণ 180, 180 মানে 60 চলে গেলে থাকবে কত বলতো 120 ডিগ্রি। তার মানে এখানে এ ক্যাপ এবং বি ক্যাপের মধ্যবর্তী কোণ 120। আর আলফার মান যদি তুমি জানো, এই আলফার মান যদি তুমি জানো, জাস্ট এবার বিয়োগের লব্ধির মান কি ভাই একবারে বলবা, বিয়োগের লব্ধির মান হচ্ছে আমাদের r' ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু আন্ডার রুট অফ ওই এ ক্যাপের মানের উপরে স্কোয়ার, তার মানে একবারে বলবো মোদ্দা কথা 1 উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস কত বলতো 120 মধ্যবর্তী কোণ, কস 120 এর মান কত মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ, 2 ক্যান্সেল আউট, মাইনাস হচ্ছে প্লাস, তার মানে অ্যান্সার হবে আন্ডার রুট অফ 3। শেষ কথা, বুঝতে পারছো? তো আমি যেটা বলি আর কি, তোমরা একটা কাজ করবা, অনেকগুলো কথা বললাম, অনেকগুলো তোমাদের ম্যাথে সলভ করাই দিলাম, অনেকগুলো কনসেপ্টও দিয়ে দিচ্ছি, তোমাদের আপেক্ষিক বেগের সুন্দরভাবে নতুন কনসেপ্টে তোমাকে শেখাবো ভেক্টর বিয়োগের এই ব্যাপারগুলো দিয়ে। তো যাই হোক, আমরা অনেক কিছু ক্লাস করলাম, আমরা আজকে 3 নম্বর ক্লাস পর্যন্ত করলাম। তো এতটুকু তোমাদের কাছে রিকমেন্ডেশন থাকবে, তোমরা প্রত্যেকটা ক্লাস যারা ভালো করতে চাও তারা প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবা, খাতায় সুন্দরভাবে নোট করবা, বারবার রিভিশন দিবা, যাতে পরে এই ম্যাথগুলো তোমার সামনে যদি চোখে পড়ে যাতে দেখা মাত্র তুমি অ্যান্সার বলতে পারো, এবং এমনভাবে বুঝবা যাতে মৃত্যুর পরবর্তীতে তোমাকে যদি আবার রুহ দান করা হয় এবং যদি বলা হয় যে বলো তো ফিজিক্সের রাসেল ভাইয়ের ওই জিনিসটা তুমি তোমার মনে আছে কিনা বা তোমার স্মরণ আছে কিনা, তুমি যাতে মাথায় জাস্ট হিট করার পর যাতে বলতে পারো হ্যাঁ আমার কনসেপ্ট ঠিক আছে মানে আমি সব কিছু পারবো। তো আসলে মৃত্যুর পরবর্তীতে আবার পুনরায় জাগ্রত করা হবে, বাট জাগ্রতটা কোশ্চেন করার জন্য না, মানে আমার ফিজিক্সে কোশ্চেন করার জন্য না, অন্য কিছুর জন্য। যাই হোক, এটা আসলে মজার ছলে বললাম। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমরা আজকে এ পর্যন্ত শেষ করতেছি, দেখা হচ্ছে আমাদের 4 নম্বর লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।